আজকের আমাদের সফরটা যদিও সাফারি কেন্দ্রিক, শুরুতে তার আগে অবশ্যই একটা গল্পের সারাংশ দিলে আশা করছি মন্দ হবে না। যেদিকে তাকান শুধুই সবুজে মোড়া আমাদের চারপাশ। বলা বাহুল্য উত্তরবঙ্গে আসলেই এখনও সেটা দেখা সম্ভব, কিন্তু আগামীর দায়িত্ব কেউ নিতে পারবে? উত্তর হতে পারে না। কারণটা চোখের সামনে থাকা এই অবশিষ্ট জঙ্গলের জীব থেকে জীবনযাত্রা, তাও অগ্রসর তার সংস্কৃতি ঐতিহ্যকে নিয়ে গর্বের সাথে। জঙ্গল হোক কিংবা জনবহুল শহর, বাচ্চাদের উপস্থিতি মনে এক অন্যরকম উচ্ছ্বাস প্রদান করে থাকে। ছোট থেকে বড় সবাইকার মধ্যে জঙ্গল ভ্রমণের কিছুটা বিস্ময় মুহূর্ত থাকবে না, সেটা হয় নাকি? প্রায় সবই ছিল আমাদের এই জঙ্গল অভিযানে। আর সেই নিয়ে শুরু করি আজকের আমাদের ট্র্যাভেল জার্নি জলদাপাড়া যুব আবাস থেকে। জলদাপাড়া যুব আবাস যদিও পূর্ববর্তী নাম ছিল মাদারিহাট যুব আবাস। জলদাপাড়া অভয়ারণ্যের প্রায় গা ঘেঁষে অবস্থান করেছে এই পর্যটকের রাত্রিবাসের ঠিকানাটি। সকালটা এখানকার এতটাই শান্ত, চারপাশ থেকে শুধুই ভেসে আসছে পাখিদের গুঞ্জন। একটু আগেই যে বললাম আমাদের দেখা বেশিরভাগটাই যেন ক্ষণস্থায়ী। আপনারা এই যে ব্রিজটা দেখছেন হলং নদীর ওপর, আমাদের এইখান থেকে ঘুরে এসে যখন আপনাদের সেই গল্প শোনাচ্ছি ও দেখাচ্ছি, তখন শুনে খুব খারাপ লাগলো এই ব্রিজটি গত বর্ষায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন এটি আর নেই, একেই বলে হয়তো অস্থায়ী। সংকোচ এই রুমটাতেই ছিল আমাদের বুকিং। আগের পর্বে আপনাদের জানিয়েছি গতকাল এখানে এসে উঠেছিলাম আমরা। রুমের সাইজটা ভালোই বড়, ডবল বেড বিছানা, মশার জন্য রেপ্লিকেন্ট, সাথে রুমে একটা আলমারি। নন এসি এই রুমে দুটি পাখার সাথে পকেটের সাধ্যের মধ্যে ইউথ হোস্টেল জলদাপাড়া থাকার ভালো অপশান। বাথরুমটাও পরিষ্কার পরিচ্ছন্ন এবং গিজারও দেয়া আছে। সকালে জলখাবারের জন্য চলে এসেছিলাম ইউথ হোস্টেলের বাইরে থাকা একটি হোটেলে। ইউথ হোস্টেলের ভেতরে ও সাথে বাইরে অনেক হোটেল রয়েছে খাবারের। আজকের আমাদের পরিকল্পনা ছিল প্রথম যাব ভুটানের মধ্যে, ওখানে গিয়ে 5 কিলোমিটারের মধ্যে থাকা কিছু পর্যটক জায়গা দেখে তারপর জলদাপাড়াতে সাফারি করব। কিশোর কুমার সং ইন দ্য কার। সকাল সকাল আর এমন গন্তব্যে যাওয়ার রাস্তা, সামনের ওই ভুটানের পাহাড়ের ডাক। আর পিছনে ফেলে চলেছি দুধারে ঘন সবুজ চা বাগানের মাঝে চলে যাওয়া মাখন লাগানো জাতীয় সড়কের ড্রাইভিং। চা বাগানের সুবাস থেকে দূরের পাহাড়ের মধ্যে পৌঁছানোর অভ্যন্তরীণ উদ্দীপনা যেন একটু একটু করে গ্রাস করে নেশাগ্রস্ত করে তুলেছে ভ্রমণের রসালাপ নিতে বেরিয়ে পড়া আমাদেরকে। ভ্রমণের পরিকল্পনা কখনো উত্তীর্ণ হয় গন্তব্যে, আর কখনো বা হাতে পাওয়া উপযুক্ত চমক থেকে না পাওয়া নিয়ে ফিরতে হয়। ভুটানে সাময়িক ক্ষণের জন্য প্রবেশের দরকার ভোটার কার্ড ও একটি সঠিক সম্মতিপ্রাপ্ত গাড়ি, যার কিছু কাগজপত্র আমাদের না থাকায় আমাদের প্রবেশাধিকার মেলেনি। কিছুটা মন খারাপ সত্ত্বেও বোধহয় স্বস্তি ছিল এটাই যে এখনও দিনের দ্বিতীয় পরিকল্পনা বাকি। তাই চলে আসলাম সেই পরিকল্পনা নিয়ে জলদাপাড়া সাফারি বুকিং অফিসে, যেটি রয়েছে জলদাপাড়া ট্যুরিস্ট লজের পাশে। এলিফেন্ট সাফারি বা আপনার জিপ সাফারি, এইটা আপনার বুকিং করা হয় আপনার জলদাপাড়া যে আপনার WBTDCL এর আপনার ট্যুরিস্ট লজ রয়েছে, তো সেখানে আপনার এখানে বুকিং অফিস রয়েছে। এবং এইখানের আপনার যে টাইমিংটা, এটা জিপ সাফারির জন্য সকাল 5:30, তারপরে 7:30, তারপরে দুপুর 2টো এবং তারপরে আপনার বিকেল 4টে নাগাদ আপনার এই 4টে স্লটে এখন কিন্তু সাফারির বুকিংটা হচ্ছে। আর এলিফেন্ট সাফারি আপনি যদি বুকিং করেন তো সেক্ষেত্রে আপনার 3টে টাইমিং রয়েছে।
এলিফ্যান্ট সাফারির বুকিং আপনাকে যেদিন করছেন তার আগের দিন সন্ধেবেলায় আপনাকে এখানে এসে বুকিং করতে হবে। জিপ সাফারির ক্ষেত্রে আপনার যে স্লটগুলো রয়েছে তার মধ্যে আপনার সকালের যে আপনার স্লট 5:30 সেটা আপনার আগের দিন সন্ধেবেলায় আপনাকে এসে বুক করতে হবে, যেটা আপনার পুরোপুরি অফলাইনে এই বুকিং কাউন্টার থেকে হচ্ছে। আর আপনার তারপরে যে আপনার স্লটগুলো রয়েছে সেগুলো আপনার যে সাফারি হবে জিপ সাফারি তার 1 ঘন্টা আগে আপনার বুকিং কাউন্টার ওপেন হবে। যে আগে আসবে আগে আপনার এই সাফারি বুকিংয়ের সুযোগ পাবে, সেই হিসাবে আপনার এখানে বুকিং হবে। এবার এক্ষেত্রে বলে দিই, আপনার যে বুকিংটা হবে বুকিংয়ের জন্য আপনার আইডি প্রুফ লাগবে, একটা ভ্যালিড আইডি প্রুফ। আর সাথে আপনার জিপ সাফারি যার জন্য আপনার খরচ পড়ছে 1750 টাকা। আপনার পার জিপে 6 জন করে যেতে পারবেন। আর এলিফ্যান্ট সাফারি ক্ষেত্রে আপনার পার হেড আপনার খরচ পড়ছে 1000 টাকা। তো এই হচ্ছে আপনার জিপ সাফারি আর এলিফ্যান্ট সাফারির আপনার নিয়ম এবং আপনার চার্জেসগুলো। আর আমাদের সাফারির জন্য জিপ পুরো রেডি। 3:50 আমাদের টাইমিং দিয়েছে, 4টে থেকে আপনার 1.5 ঘন্টার সাফারি থাকবে। আর এই 4টে সাফারিতেই শুধুমাত্র আপনি যে ট্রাইবাল যে ডান্স তো সেটা আপনারা পাবেন। এই সাফারি জিপ সাফারি কিন্তু আপনাদের 2টো রুটে হয়, একটা আপনার হলং আর একটা আপনার টিটি রুটে হয়। তো এই জলদাপাড়া যদি এখানে এসে আপনারা সাফারি করতে চান তো এই অপশানগুলো রয়েছে। তো আমাদের জিপ রেডি, 3:50 টাইমিং, যেটা আপনার 4টে থেকে 1.5 ঘন্টার আপনার এই সাফারি। আর তারপরে আপনার ট্রাইবাল যে ডান্স সেটা রয়েছে। টুরিস্ট লজ পেরিয়েই রয়েছে জলদাপাড়া যুব আবাস, তাই আমাদের বাকি সদস্যরা এখান থেকে গাড়িতে উঠবে এমনটাই বলা ছিল ড্রাইভার ও গাইডকে। এবার প্রবেশ করা জলদাপাড়া অভয়ারণ্যে। তার আগে গাড়ির নাম্বার, ট্যুরিস্ট ও গাইডের বিবরণ নথিভুক্ত করতে হবে এখানের গেটে থাকা এই ট্যুরিস্ট রিসেপশন কাউন্টারে। সমস্ত ডিটেলস এন্ট্রি করে অনুমতি পাওয়ার সাথে সাথে সাফারি গাড়ি ছুটে চলল জঙ্গলের গভীরে প্রবেশ করার উদ্দেশ্যে। দুটো কোথাও? এদিকে একটা, দুটো, তিনটে, এদিকে একটা। জঙ্গল, পশু পাখি এই সব কিছু নিয়েই এই জঙ্গল সাফারির আনন্দ। আর সেই ছোঁয়াটা পেলাম জলদাপাড়া অভয়ারণ্যে ঢোকার মিনিট 2-এর মধ্যেই। সাফারি গাড়িগুলোতে এইভাবে সোজাসুজি দাঁড়িয়ে দুহাত বাড়িয়ে যেন সবুজাঞ্চলকে আরও আপন করে নেওয়া যায়। এর সাথে পদে পদে জানা যায় জঙ্গলের রাস্তা, জলস্রোত, এখানকার জীব বৈচিত্র্যের বেঁচে থাকার কথা কাহিনী। জঙ্গলের ভেতরে যানবাহন চলাচলের রাস্তা এই রকম পাথুরে, তাই গাড়ি চড়ার উপভোগ্যতা তেমন মজাদার নয়। এই কাঠের ব্রিজগুলোতে আপনার হাতিরা না উঠলেও আপনার এই যে ফেন্সিংগুলো রয়েছে তারা খুব বুদ্ধিমানের আপনার কাজ করে। এই যে গাছগুলো রয়েছে ফেন্সিংয়ের ওপর গাছগুলো আপনার ফেলে দিয়ে এই ফেন্সিংয়ের আপনার পুরো কানেকশান কাট করে দেয়। আর তারপরে তারা পুরো রাস্তা বানিয়ে এই জঙ্গলের ভেতরে যেখানে খুশি তারা কিন্তু ঘুরে বেড়ায়। মানে হাতি যে কতটা বুদ্ধিমান তো তাতে কিন্তু এটা পুরো জানা যায় এই জঙ্গলে ঘোরার সাথে সাথে। এর মাঝে চোখ গেল ডান হাতের ওই মাচার দিকে। এখানকার পাহারাদারদের ওয়াচ টাওয়ার এটি। হ্যাঁ, এদিন জঙ্গল এভাবেই আমাদের অভিনন্দন জানাচ্ছিল তাদের সদস্যদের পথের মাঝখানে দেখা দিয়ে। বাঁদিকে রাস্তা দিয়ে চলে গেলে দেখার একটা জিনিস ছিল যা আমরা দেখব ফেরার সময়। এই পয়েন্ট থেকে হয়ে থাকে হাতি সাফারি, আর এই সিঁড়ি দিয়েই উঠতে হয় হাতির পিঠে। সে এক চমকপ্রদ অভিজ্ঞতা যা আমরা এর আগে করেছি এবং এখন যা করলাম তা আগে করিনি। কেউ আওয়াজ করবে না, কেউ আওয়াজ করবে না।
দাদা আর একটু সামনে যাওয়া যাবে, একটু সামনে হবে ওই 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 পুরো সোজাটায়। যাবো। হ্যাঁ হ্যাঁ চলো ওই যে হরিণ, হরিণ ওই যে হরিণ, ওই যে বাইসনের দল দেখেন, ওই যে বাদিকে বাবা এদিকে বাইসন বাইসন এই যে দেখলেন ওই যে ওইখানে ওই দেখ ওই ওই মাঠ সোজা বাইসনের দল ওই থেকে দেখা যাচ্ছে না। ওই দাঁড়িয়ে আছে লাইন দিয়ে কালো হ্যাঁ এটা কি হরিণ হরিণ হরিণটা দেখেছেন তো? হ্যাঁ হরিণ ওরা একটা সময় সব কাছে চলে এসেছে। ছোট হাতি বড় হাতি ছোট হাতি আছে না আমরা সাজ করছি দেখলি বাবু হাতি দেখে আগেই দেখে চর্বি হাতির বাচ্চাদের চর্বি জঙ্গলের ছানাপোনা আর আমাদের সঙ্গে থাকা কচিকাচাদের জন্যই হয়তো আজকের এই সাফারিতে এবার আমাদের নিয়ে আসা হলো হরিণডাঙ্গা ওয়াচ টাওয়ার। এখানে সৌভাগ্য হলে জঙ্গলের বন্যপ্রাণীদের দেখা মেলে, কিন্তু এখানে ট্যুরিস্টদের নেমে জায়গাটি ঘুরে দেখার অনুমতি নেই, তাই গাড়িতে বসেই দেখে নেওয়া এই পয়েন্ট। সাথে থাকা গাইড নজর পড়লেই আমাদেরকে হাঁক দিচ্ছেন বন্যপ্রাণীদের দেখার জন্য। এই যে এখন ওই সামনে বাচ্চাকে নিয়ে প্রাক সন্ধ্যার ভ্রমণে বেরিয়েছে এক সিংহটি। ওই যে কান্টা নড়তেছে, ওই যে মাঝখানে আছে, হ্যাঁ মাঝখানে ওই যে বাচ্চাটা মাঝখানে দেখছেন বাচ্চাটাকে দেখতে পাননি, ওই যে যাচ্ছে, ওই যে ওই যে রটা আছে না, এই যে খালটা, এই খালের মধ্যে মাঝখানে দেখো মিডিলে কান দেখা যাচ্ছে, দেখো ওই যে কানটা, ওই যে দেখছেন নড়তেছে। এটা হচ্ছে বড়ি তোরসা নদী বলে রেখে, বড়ি তোরসা। ওইখানে একটা যাচ্ছে একজনের জন্য এক সিটে যতটা আছে ততটা দেখা যাচ্ছে না, হ্যাঁ এটা 2 নম্বর গেট বলে, শালকুমার গেট। এখান থেকে শালকুমার না, হ্যাঁ এখান থেকে সাফারি হয়, হ্যাঁ এই দুটো গেট থেকে সাফারি হয় এখানে। আর এই ডান দিকে যে মানে এখানে যে অফলাইনে হাতে সাফারি হয়। মানে কোথাও যদি অনলাইনে না পায় এইখানে এসে অফলাইনে ঠিক পেয়ে যাবে নাকি? কিছু দূরে দেখার পালা একটা বাইসনের দল, যেন অপেক্ষায় রয়েছে আমাদের জন্যই। তাদের সাথে আরও কিছুটা সময় কাটিয়ে আমরা চলে আসলাম আরও একটি পয়েন্টে। জলদাপাড়ায় আপনার এই জিপ সাফারিতে
আপনার এখানে টোটাল 14 কিলোমিটার, আপনার যাওয়া 14 কিলোমিটার এবং আসা 14 কিলোমিটার, 28 কিলোমিটারের এই আপনার যে সাফারি হয়, সাফারিতে আমাদের এটা হচ্ছে দ্বিতীয় ওয়াচ টাওয়ার, এটা আপনার জলদাপাড়া ওয়াচ টাওয়ার। আর এর আগে আপনার যে ওয়াচ টাওয়ারটা আমরা দেখে আসলাম, যেটা আপনার হরিণডাঙ্গা ওয়াচ টাওয়ার। আর এইখানে আপনার টোটাল 3টে পয়েন্ট থাকে, এই দুটো পয়েন্ট আর তার সাথে আপনার আমাদের যে লাস্ট পয়েন্ট যেটা হলং বাংলো আগে যেটা ছিল, তো সেটার বর্তমান যে আপনার কি পরিস্থিতি সেটা আমরা দেখব। সেটা হচ্ছে 3 নম্বর পয়েন্ট। এই ওয়াচ টাওয়ারের সামনেই রয়েছে সল্ট পিট, যেখানে বন্যরা এসে সংগ্রহ করে নিয়ে যায় প্রয়োজনীয় শক্তি। তাই এখানে ওয়াইল্ড অ্যানিমেল দেখার সুযোগ থাকে 200%। দুর্ভাগ্যবশত আমাদের জন্য আজ বরাদ্দ ছিল 0%। তাই আবারও দেখা করে নিলাম সেই যাওয়ার পথের দলের সাথে, শুনতে শুনতে কিছু কথা গাইড দাদার থেকে। কোন দিকে পার হচ্ছে, মা বাচ্চা পার হলো না, কোনো দাগ চিরা কাটার দাগ আর থাকে ওটা গায়ের মধ্যে, ওটা ওরা আছে দেখলে কিন্তু আমরা বুঝে যাবো, বুঝছেন তো? মানে মোমেন্টের উপরে ডিপেন্ড। আপনি যদি মোমেন্টটা যদি বুঝতে যদি না পারেন তাহলে তো মনে তাড়া করবে। অবাক করা ব্যাপার, আজ থেকে ঠিক 2 বছর আগে এইখানেই আপনার হলং বাংলো ছিল, আর যার কিন্তু এখন মানে তার একটাও চিহ্ন এখানে নেই। মানে কোনো কিছুই যে আপনার স্থায়ী হবে তার কোনো গ্যারেন্টি কেউ দিতে পারবে না। তো আশা করছি আবার এই হলং বাংলো পর্যটকদের জন্য আবার খুলে দেওয়া হবে, নতুন করে তৈরি হবে। তো সেটা আপনার এই ড্রাইভার যার ছিল, আমাদের ড্রাইভার আর আমাদের যে গাইড ওনারাও বলল, তো এই হলং বাংলোই হবে কোনো একদিন আসা। পশ্চিমে আকাশ হালকা হলুদ লালচে রঙে ঢলছে পূর্ণ রূপ পেতে। বাঁহাতে জঙ্গলের আবাসিকা বাড়িগুলিকে পেছনে ফেলে আমরা এগিয়ে চলেছি আজকের আরও একটি আকর্ষণের প্রাচুর্য দেখতে। অনুষ্ঠান শুরুর আগের হাতের কিছু সময় হেঁটে চললাম গ্রামের একটু ভেতরে। আসলে এই ঘরবাড়ি, এই গ্রাম জঙ্গলের গা ঘেঁষে অবস্থান করেছে, তাই এনাদের বসবাস এই জঙ্গলকে ঘিরেই। অনুষ্ঠান শুরু শব্দ কানে আসলো, তাই চললাম ওখানে।
অলংবীর ঘৌচানপাড়ার এই স্থানীয় অনুষ্ঠানটি হচ্ছিল এখানকার প্রাথমিক স্কুলে। চোখ পড়ল হঠাৎ সেদিকে। স্থানীয়দের এই কলাকুশলী শিল্পীর সত্তা কোথাও যেন হারিয়ে যায়নি এই প্রতিকূলতার মধ্যেও। কিন্তু প্রশ্ন একটাই, আর কতদিন চালাতে পারবে প্রতিকূলতা সংকুল এই জীবনযাত্রা, জঙ্গলকে যারা প্রতিনিয়ত রেখেছে কোমল স্পর্শে। যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে দেবেন এই এপিসোডটা, আর সাবস্ক্রাইব করে আমাদের আর উৎসাহিত করবেন এইরকম জার্নিতে আপনাদের সঙ্গী করে নিতে।